তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1 থেকে যে বল ও চাপ ছিল সেটার পার্ট 2 নিয়ে আলোচনা হবে। মানে আজকের আলোচনাগুলো হবে হলো ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এইগুলো নিয়ে। এই ঘর্ষণ কাকে বলে এটা যদি সোজা ভাষায় বোঝাতে চেষ্টা করি, ধরো তোমরা এরকম একটা তল নিলে, যে কোনো জায়গায় পরীক্ষাটা করতে পারো। ধরো একটা কাঠের টেবিলের ওপর তুমি একটা ডাস্টার রাখলে, বা ভারী কোনো জিনিস রাখলে, বা ধরো একটা ইট রাখলে, ঠিক আছে। এবার এই ইটটাকে কাঠের টেবিলের ওপর সহজে টানা যাবে না, তাই তো। প্রথমে ওটা কি হবে, ইটটা সেই জায়গা থেকে নড়তে চাইবে না। এই যে ইটটা নড়তে চাইছে না মানে কি, ইট আর এই যে কাঠের দেওয়াল, কাঠের যে টেবিল, এই দুটোর মধ্যে কি রয়েছে, একটা ঘর্ষণ বল রয়েছে। সেই ঘর্ষণ বলটার জন্য কিন্তু ও কি হয়ে রয়েছে, ও সামনের দিকে ওকে এগোতে দিচ্ছে না। এবার ধরো এটা টেবিলের তল, এটা হলো ইটের তল। মানে ধরো এটা একটা টেবিল, এর উপর তুমি একটা এরকম বড় টুকরো কিছু রেখেছো, ঠিক আছে। এবার এইটা ধরো এখানে ফিক্স হয়ে আছে, মানে এটা চলছে না। এবার তুমি কি করেছো, এইখানে টান দিচ্ছ। এবার কতটা টান দিচ্ছ সেটা মাপার জন্য কি করেছো, এখানে একটা স্প্রিং তুলা লাগিয়ে দিয়েছো। মানে এখানে একটা স্প্রিং তুলা এরমভাবে টাঙিয়ে দিয়েছো, আর এপাশে স্প্রিং তুলার অন্য প্রান্ত ধরে তুমি টানছো, ঠিক আছে। এবার এইখানে যেটা রেখেছো সেইটার ওজন ধরো 1 কেজি। কত? 1 কেজি। তুমি এটাকে ধরে টানছো। প্রথমে দেখলে কি হলো, যে এই যে সব ভারী বস্তুটা নড়ছে না। তারপর কি করলো, একটা সময় এরকম টানতে টানতে ধরো এইখানে যখন এলো 9.8 নিউটন, তখন দেখলে এই বস্তুটা গতিশীল হলো। মানে কি, এই বস্তুটা তার জায়গা পরিবর্তন করলো। তাহলে এখানে ঘর্ষণ কোথায় হচ্ছে, ধরো এই যে ইট বা এই যে ভারী বস্তু, আর এই যে কাঠের তল, মানে এইখানে একটা তল আর এইখানে এই যে তল, এই দুটো তলের মধ্যে ঘর্ষণ হচ্ছে। ঘর্ষণ মানে যারা সংস্পর্শে আছে তারা কি করে, একটা অন্যটাকে গতিশীল হতে দেয় না, সেইটাকেই বলছে হলো ঘর্ষণ বল। এবার তুমি স্প্রিং তুলার মাধ্যমে এটাকে সামনের দিকে টানছো, ঠিক আছে। এটা হলো স্প্রিং তুলা, এরকম এখানে তোমার কত জোরে টানছো সেটা বোঝা যাচ্ছে। এবার ধরো তুমি এইখানে প্রথমে 9.8 নিউটনে টানছো। 9.8 নিউটনে টানতেই তখন এই গতিশীল হলো। মানে কি, এইদিকে বল টানছো, মানে বল প্রয়োগ এই দিকে হচ্ছে। আমি আগের পর্বেই বলেছিলাম ফিজিক্যাল সায়েন্সে এই যে দিকটা খুব ইম্পর্টেন্ট, বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে যখন বল প্রযুক্ত হচ্ছে তখন এটা সামনের দিকে বল প্রযুক্ত হচ্ছে। কিন্তু এতক্ষণ যখন বস্তুটা স্থির ছিল তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করছিল, ঘর্ষণ বল এই দিকে কাজ করছিল, মানে এই দুটো তলের মধ্যে পিছন দিকে। তার মানে ধরো এইরকম আছে, ধরো এইটাই ভারী বস্তু, এইটাই ভারী বস্তুটা, এটাকে এই দিকে টানতে চেষ্টা করা হচ্ছে, আর এই বস্তুটার উপর ঘর্ষণ বল পিছন দিকে কাজ করছে, ঠিক আছে। মানে বস্তুটাকে টানা হচ্ছে এই দিকে, ঘর্ষণ বল এই দিকে কাজ করছে। যতক্ষণ অবধি এই দুটো সমান থাকে তখন অবধি বস্তুটা নড়ে না। যখন প্রযুক্ত বলটা বেশি হয়ে যায় তখনই সেটা নড়াচড়া করে। যেমন তোমরা স্কুলের বেঞ্চ যখন টানো কি হয়, সব সময় নড়ে না। যখন তোমরা জোরে বল প্রয়োগ করো তখন নড়াচড়া করে। জোরে বল প্রয়োগ করলে কেন নড়ছে, কারণ যখন তোমার এই প্রযুক্ত বলটা ওই যে বেঞ্চের পায়ার 4টের যে কোণ, ধরো এই একটা বেঞ্চের 4টে পা আছে, ঠিক আছে। এই যে 4টে পায়ার এই তলায় তো ঘর্ষণ হয় মেঝের সাথে, এই যে 4টে পায়ার ঘর্ষণ বল থেকে তোমার বল বেশি হয় তখনই বেঞ্চটা নড়ে, নয়তো বেঞ্চটা নিজের জায়গাতেই থাকার চেষ্টা করে। তাহলে এই ঘর্ষণ কাকে বলছে, যখন কোনো বস্তু অন্য কোনো বস্তু বা তলের ওপর, দুটো বস্তুতে ঘর্ষণ হতে পারে, একটা বস্তু একটা তলেও ঘর্ষণ হতে পারে, সেই জন্য এরমভাবে বলা হয়েছে। যখন কোনো বস্তু বা কোনো তলের ওপর গতিশীল হওয়ার চেষ্টা করে তখন ওই দুটো বস্তুর মধ্যে সংস্পর্শ তৈরি হওয়া যে বল, যা ওই গতির বিরুদ্ধে কাজ করে, তাকে ঘর্ষণ বলছে। তাহলে গতিটা কোন দিকে, এই বস্তুর গতি কোন দিকে, সামনের দিকে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে, ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করছে, মানে এই দিকে কাজ করছে। এবার
তাহলে এইটাকে বলছে ঘর্ষণ। ঘর্ষণ কাকে বলে ভালো করে পড়বে। ঘর্ষণকে মাপার জন্যই কিন্তু এক্ষেত্রে স্প্রিং তুলা ব্যবহার করা হয়েছে। কিভাবে মাপা হচ্ছে, ধরো তুমি একটা ভারী সুটকেস নিয়েছো, সেই সুটকেসটা কত ভারী বুঝতে পারছো না, কি করবে, সেই সুটকেসের সাথে একটা স্প্রিং তুলা লাগাবে, নিয়ে সেটাকে টাঙিয়ে দেবে। এই যে স্প্রিং তুলা, এটা স্প্রিং তুলাটা যে বলে টানছে, যতক্ষণ অবধি বস্তুটা স্থির আছে সেখান থেকে তুমি এর যে ঘর্ষণ বল সেটা পেয়ে যাবে। কিভাবে দেখো, এখানে লিখেছিলাম 1 কেজির একটা বস্তু, তাকে টানা হচ্ছে। প্রথমে হালকা টানা হলো, সেটাতে বস্তুটা নড়লো না, মানে সেই যে বলটা ঘর্ষণ বলের চেয়ে কম। এবার হলো ধরো সেই বস্তুটাকে, এই যে 1 কেজির বস্তুটাকে আরও একটু বেশি বলে টানা হলো, তখনও সেটা নড়লো না, তাহলে ঘর্ষণ বল কম হচ্ছে। তাহলে যখন ঘর্ষণ বল বেশি প্রযুক্ত বলের থেকে, তখন কি, তখন কিন্তু বস্তুটা স্থির, তাই তো। এই যে আমি ধরো পেন দিয়ে বোর্ডে লিখছি, এক্ষেত্রে কিন্তু এই পেনের নিপের সাথে বোর্ডেরও কিন্তু একটা ঘর্ষণ হচ্ছে। এবার বলে রাখি, ধরো এই বোর্ডটা স্মুথ বলে বা বোর্ডের মেঝেটা সমান বলে আমার লিখতে সুবিধা হচ্ছে। যত কোনো জিনিস স্মুথ হবে বা সমান হবে তত সেখানে ঘর্ষণ কম। আর ধরো এই বোর্ডটা যদি খড়খড়ে হতো, অমসৃণ হতো, সেক্ষেত্রে কিন্তু আমার লেখাটা অনেক আস্তে হতো, কারণ সেক্ষেত্রে ঘর্ষণ বেশি হতো। তাহলে ঘর্ষণ বল বেশি হলে প্রযুক্ত বল কম হলে বস্তু স্থির হয়। আবার যদি প্রযুক্ত বল বেশি হয়ে যায় ঘর্ষণ বলের থেকে, সেক্ষেত্রে বস্তু গতিশীল। বোঝা গেল? ঠিক আছে। এবার ধরো এই যে বস্তু, এটাকে 1 কেজির বস্তু, বস্তুর ভর কত ছিল 1 কেজি, সেটাকে স্প্রিং তুলা দিয়ে টানা হলো। এবার এই 1 কেজির বস্তুটাকে যখন স্প্রিং তুলা দিয়ে টানছো, এখানে দেখছো অল্প অল্প করে যখন বল প্রযুক্ত করছো, এই দিকে দেখছো যে বস্তুটা নড়ছে না। এবার ধরো প্রথমেই দেখলে যেই এখানে দেখালো তোমার 9.8 বা একটা দাগে গেল, তখন দেখলে বস্তুটা গতিশীল হলো। তাহলে এখানে বল কতটা প্রযুক্ত হলো, বল প্রযুক্ত হলো 9.8 নিউটন। 9.8 নিউটন। তাহলে 9.8 নিউটন বল প্রযুক্ত করেছো কিসের ওপর? এক্ষেত্রে বস্তুটা হলো কত, বস্তুর ওজন কত ছিল 1 কেজি। তাহলে ঘর্ষণ বল কত? অবশ্যই 9.8-এর কম, লেস দ্যান 9.8 নিউটন। কেন লেস দ্যান বললাম? কম বলেই 9.8 নিউটন যখন বল প্রয়োগ করলাম তখনও চলতে শুরু করলো। বোঝাতে পারলাম? তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বল এই 9.8 নিউটনের থেকে কম। এবার আসবো পরের কনসেপ্টে, ভালো করে বুঝবে। ধরো একটা এবার ভারী বস্তু নিয়েছি, ভারী বস্তু, আর সেটা আছে হলো এরকম টেবিলের তলের ওপর। আমি পুরো টেবিলটা আঁকলাম না, এটা বেশ ভারী বস্তু, ঠিক আছে। এবার এই বস্তুটাকে একইভাবে স্প্রিং তুলার মাধ্যমে টানা হচ্ছে, এখানে দিয়ে স্প্রিং তুলার মাধ্যমে এটাকে টানা হচ্ছে। এবার প্রথমে দেখো, যখন এখানে এরম 1 দাগ 2 দাগ এরম যেমন স্প্রিং তুলার থাকে আছে, প্রথমে ট্রাই করছি, প্রথমে যখন টানা হলো, প্রথমে ধরো 9.8 নিউটন বল প্রয়োগ করা হলো। মানে প্রযুক্ত বল হলো 9.8 নিউটন, ঠিক আছে। এবার তাহলে আমরা এগুলো ক্যালকুলেট করব যে প্রযুক্ত বল 9.8 হলে ঘর্ষণ বল কত। আচ্ছা, যখন 9.8 বল প্রয়োগ করলাম, এই বস্তুটা কিন্তু গতিশীল হলো না। তাহলে কি হলো? যখন কোনো জিনিস গতিশীল হচ্ছে না, তার মানে কি, তার ঘর্ষণটা এটার সাথে সমানও হতে পারে, এটার থেকে বেশিও হতে পারে। মানে ঘর্ষণ বল কি হবে, 9.8-এর সমানও হতে পারে বা 9.8-এর থেকে বেশিও হতে পারে, কম নয়। এই দুটো বুঝতে পারলাম। এবার ধরো এখানে আমরা 2 × 9.8 বল দিচ্ছি, মানে 16, 18, 19 এত নিউটন বল প্রয়োগ করছি। এক্ষেত্রেও দেখছি কি বস্তুটা সরছে না, তাহলে কি হবে? তাহলে এক্ষেত্রেও ঘর্ষণ বল হতে পারে 19.6,
সমান বা 19.6 থেকে বেশি, কম নয়। ঠিক আছে, এবার ধরো আমি 3 মানে 3 × 9.8 মানে 3 × 8 = 24, 29 এত নিউটন বলে টানছি, তখন দেখছি এ গতিশীল হয়ে গেছে। তাহলে এ তখন কি হলো? বস্তুটা গতিশীল হলো। গতিশীল হলো মানে কি? গতিশীল হলো মানে হলো যে এর যে ঘর্ষণ মানে এই যে প্রযুক্ত বল সেটা ঘর্ষণ বলের থেকে বেশি হলো। গতিশীল হওয়া মানেই কি? প্রযুক্ত বল বেশি, বেশি মানে হলো এই চিহ্নের যে খোলা মুখটা সেটা বেশির দিকে হবে। ঠিক আছে, মানে যেদিকটা ওপেন, এই সাইনে যেদিকটা ওপেন সেই দিকে বেশিটা বসবে। প্রযুক্ত বল বেশি ঘর্ষণ বলের থেকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি জানা যাচ্ছে? দেখো, প্রযুক্ত বল 29.4 যখন দিলাম তখন কি হলো? বস্তুটা চলতে শুরু করলো। তাহলে ঘর্ষণ বল অবশ্যই কত? এক্ষেত্রে ঘর্ষণ বল 29.4 থেকে কম, তাহলে 29.4টা বেশি। বোঝাতে পারলাম? তাহলে বস্তুটা কোন জায়গায় গিয়ে চলতে শুরু করছে সেইটার মাধ্যমে বুঝতে পারি প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল। যখন বস্তু চলতে শুরু করে তখন অবশ্যই প্রযুক্ত বল বেশি হবে। ঠিক আছে, ধরো একটা বস্তু আছে, এখানে একটা ছোট বক্স রাখা আছে। এটাকে ধরো 9.8 নিউটন বল যখন প্রয়োগ করলাম, 9.8 নিউটন বল প্রয়োগ করলাম, তখন সেটা নড়লো না। তার মানে কি? এর প্রযুক্ত বল কত? 9.8। আচ্ছা, এর ঘর্ষণ বল কত? তাহলে এর ঘর্ষণ বলও নড়েনি, মানে জিনিসটা স্থির অবস্থাতেই আছে। তাহলে এর ঘর্ষণ বল 9.8-এর সমান বা বেশি, যে কোনো একটা হতে পারে। বোঝা গেল? বেশি বা কম মানে কি বলবো, কম নয় সেটুকু বুঝতে পারছি, কিন্তু বেশি হবে কিনা সেটা পরের ধাপে গিয়ে বুঝতে পারবো। যেমন 2 × 9.8 করলাম, তখন বস্তুটা চলতে শুরু করলো। বস্তু কি হলো? গতিশীল। গতিশীল মানেই প্রযুক্ত বল কি? যে বলটাকে প্রয়োগ করা হয়েছে সেই বলটা অবশ্যই বেশি ঘর্ষণের থেকে। তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বল কত ছিল? 9.8 ছিল। যেহেতু যে ধাপে গিয়ে, পরের ধাপে গিয়ে যখন বস্তুটা গতিশীল হচ্ছে, তাহলে আগের ধাপের ঘর্ষণ বলটাই হলো ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে এই ঘর্ষণ বল থেকে ঘর্ষণ বল 2 প্রকার হয়। একটা হলো স্থির অবস্থার ঘর্ষণ, আর একটা হয় গতিশীল অবস্থার ঘর্ষণ। এবার আসি, এই যে ঘর্ষণ বল এটা 2 প্রকার, একটা স্থির অবস্থার ঘর্ষণ আর একটা গতিশীল অবস্থার ঘর্ষণ। এই যে স্থির অবস্থার ঘর্ষণ এটা কাকে বলছে? ধরো একটা জিনিসের উপর বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু বস্তুটা কোনো রকম মুভমেন্ট দেখাচ্ছে না বা বস্তুটা গতিশীল হচ্ছে না, স্থির অবস্থাতেই রয়েছে, তখন যে ঘর্ষণ বল রয়েছে সেইটা কি বলছে? হলো স্থির অবস্থার ঘর্ষণ। যখন বল প্রয়োগ করলেও, বল প্রয়োগ করে টানা সত্ত্বেও বস্তুটা কোনো নির্দিষ্ট তলের ওপর স্থির থাকছে, তাকে স্থির অবস্থার ঘর্ষণ বলছে। এটা বোঝাবার চেষ্টা করি। ধরো তুমি একটা ভারী বস্তু রেখেছো, তাকে স্প্রিং তুলা দিয়ে টানছো। এবার এই বস্তুটাকে স্প্রিং তুলা দিয়ে টানছো এবং এইখানটা হলো তল। ঠিক আছে, টানটা কোন দিকে পড়ছে? এই দিকে, সামনের দিকে। এবার প্রথমে তুমি ধরো যে বলগুলো প্রয়োগ করছো, ধরো 5 নিউটন বল দিয়েছো, তখন এ গতিশীল, তখনও এ স্থির। আবার ধরো 6 নিউটন দিয়েছো, তখনও স্থির। 7 নিউটন দিলে তখনও স্থির। 9 নিউটন দিলে তখনও স্থির। 9.8 নিউটন দিলে তখন হলো গতিশীল। ঠিক আছে, তাহলে এই যে বস্তুটার প্রথমে স্থির ছিল 9.8 নিউটনে, ও গতিশীল হলো। এখান থেকে কি জানতে পারছি? যে ওই বস্তুটার স্থির অবস্থার ঘর্ষণ কত? দেখো 9.8-এ ও গতিশীল হয়েছে। তাহলে এখান থেকে এক্স্যাক্টলি বলা যায় না, কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি 9 নিউটন যখন বল প্রয়োগ করা হয়েছে তখনও এটা স্থির ছিল। তাহলে স্থির অবস্থার ঘর্ষণ বল 9 নিউটনের সমান বা 9 নিউটনের
থেকে মানে 9 নিউটনের আশেপাশেই হবে, এক্স্যাক্টলি তো বলা যাচ্ছে না, কিন্তু 9 নিউটনের আশেপাশে। তাহলে স্থির অবস্থার ঘর্ষণ বল এই বস্তুটার ক্ষেত্রে হলো 9 নিউটন। এবার যদি বলি যে এর গতিমুখ বা অভিমুখ কোন দিকে, এই বলটা কিন্তু এই দিকে কাজ করে, যেদিকে টানা হচ্ছে বস্তুটাকে, যেদিকে টানা হচ্ছে তার বিপরীতে এই দিকে। তাহলে এই ঘর্ষণ বলের অভিমুখ কোন দিকে যদি বলবো যে প্রযুক্ত বলের বিপরীতে। ঠিক আছে, এবার এই যে স্থির অবস্থার ঘর্ষণ বল এটা কি বদলে যায় নাকি এটা একই থাকে? কোনো বস্তুর ক্ষেত্রে এটা বদলে যায়, কোনো একটা নির্দিষ্ট বস্তু এবং নির্দিষ্ট তলের ক্ষেত্রে এটা নির্দিষ্টই থাকে না বদলে যায়? যখন এই বস্তুটা আর এই তলটা একই, সেক্ষেত্রে এই যে স্থির অবস্থার ঘর্ষণ বল কিন্তু একই। মানে ধরো এই বস্তুটা ধরো লোহার আর এই তলটা হলো কাঠের, তাহলে এদের দুজনের মধ্যেই যদি মানে দেখা হয় এই পার্টিকুলার এই বস্তু এবং এই তলের ক্ষেত্রেই যদি দেখা হয় ঘর্ষণ বল, তাহলে 9 নিউটন এটা সব সময় একই থাকবে, কোনো অবস্থাতে এটা বদলায় না। তাহলে যদি বস্তু মানে ওই নির্দিষ্ট বস্তুই হয় এবং যে তল আছে সেটাও নির্দিষ্টই হয়, তার মানে ধরো এখানে এটা লোহার জিনিস আছে আর এটা ধরো কাঠের তল আছে, এটাকে বদলে দিলাম, ধরো এটা হয়ে গেল তোমার ধরো সিমেন্টের হয়ে গেল আর ধরো এইটা কাঁচের হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বদলে যাবে। তাহলে বস্তুটা এবং যে তল এই দুটো যদি নির্দিষ্ট থাকে তাহলে ঘর্ষণ বল, স্থির অবস্থার ঘর্ষণ বল সর্বক্ষণই এক থাকে। ঠিক আছে, মানে এক্ষেত্রে যাই হয়ে যাক না কেন, পরিবেশের আশেপাশে যাই বদল হোক না কেন, সেক্ষেত্রে ঘর্ষণ একই থাকবে। এবার ধরো তুমি কাঠের পাটাতনে খানিকটা তেল ঢেলে দিলে, কি হবে? সেক্ষেত্রে এই পাটাতনটা খানিকটা মসৃণ হয়ে যাবে, সেক্ষেত্রে ঘর্ষণ কমে যাবে, সেটা আলাদা। কিন্তু এক্ষেত্রে এই বস্তু আর এই তল যদি একই থাকে, স্থির অবস্থার ঘর্ষণ বল সর্বত্র সব সময় সমান। এরপর আসি গতিশীল অবস্থার ঘর্ষণ। গতিশীল অবস্থার ঘর্ষণ মানে যখন একটা বল প্রয়োগ করে টানার ফলে কোনো একটা বস্তু ওই নির্দিষ্ট তলের ওপর চলতে থাকে, তখন ঘর্ষণ বল ক্রিয়া করে, তাকে বলছে গতিশীল অবস্থার ঘর্ষণ। মানে কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করেছো এবং বস্তুটা চলছে, তখন কি মানে ঘর্ষণ আছে না নেই? অবভিয়াসলি ঘর্ষণ আছে, কিন্তু তুমি যে বলটা প্রয়োগ করেছো সেটা ঘর্ষণের থেকে বেশি, সেই জন্য সেইটাকে বলছে গতিশীল অবস্থার ঘর্ষণ। এরপরে তোমাদের বইতে একটা প্রশ্ন আছে, সেটা ভালো করে বুঝে নেওয়া দরকার। কোনো একটি বস্তু কিভাবে তলের উপর রাখা আছে, অর্থাৎ বস্তুটি তলের যে অঞ্চলকে স্পর্শ করে আছে তার ক্ষেত্রফল বেশি না কম, সেটার উপর নির্ভর করে ঘর্ষণ বলের মান সর্বোচ্চ কিভাবে নির্ভর করছে, এবং স্পর্শতলের ক্ষেত্রফল বেশি হলে কি ঘর্ষণ বলের মান বেশি হবে না কম হবে? বোঝার চেষ্টা করি। ধরো এটা ধরো টেবিলের তল, এবার ধরো একটা বস্তু, একটা আয়তাকার বস্তু আছে, ঠিক আছে? এক্ষেত্রে তুমি একদিকে এই আয়তাকার বস্তুটাকে এরমভাবে রেখেছো, আয়তাকার বস্তুকে তো এরমভাবে রাখা যায়, ঠিক আছে? আবার এই দিকে এই আয়তাকার বস্তুটাকে এরমভাবে রেখেছো, লম্বালম্বি রেখেছো, এটাকে এরমভাবেই রেখেছো। একই বস্তু, কিন্তু আমি একই বস্তু নিয়েই বলছি। তাহলে কোন ক্ষেত্রে বল মানে স্থির অবস্থার যে ঘর্ষণ বল সেটা বেশি হবে না কম হবে? আগে দেখো এক্ষেত্রে স্পর্শতল কি আছে, দেখো এখানে স্পর্শতলটা অনেক বেশি, মানে অনেকটা বেশি এলাকা জুড়ে ওরা একে অপরকে স্পর্শ করে আছে, এক্ষেত্রে স্পর্শতল কম। স্পর্শতল যত বেশি হয়, স্পর্শতলের ক্ষেত্রফল যত বেশি হয়, ঘর্ষণ তত বেশি হয়। তাহলে কি লিখবো? স্পর্শতলের ক্ষেত্রফল বেশি হলে ঘর্ষণ বলও বেশি, এটা হলো সমানুপাতিকের চিহ্ন। সেই জন্য কি হয়, একটা এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারবে তোমরা যারা মানে মেয়ে আছো, তোমরা যারা হিল পরো, দেখবে বেশি হিল জুতো পরলে সেই জুতোর হিলটা যত লম্বা হয় তত কি হয়, সারফেসটা স্পর্শতলটা কি হয়, ছোট হয়। যত ক্ষেত্রফল বেশি হয় তত ঘর্ষণও বেশি হয়। এবার যখন হিল হয়, হিলগুলো তো খুব সরু হয়, তাই না? সেক্ষেত্রে স্পর্শতল খুব কম হয়, তাই ঘর্ষণও খুব কম হয়। ঘর্ষণ কম হলেই গতিশীল বস্তু কি হয়ে যায়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, স্লিপ করার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে
তুমি বলবে এই ছবির ক্ষেত্রে, এক্ষেত্রে কি ক্ষেত্রফল বেশি, এক্ষেত্রে ক্ষেত্রফল কম, এটুকু জেনে রাখো। কিন্তু দুটো বস্তু একই বলেছি আমি, মানে ধরো এটাও 1 কেজি, এটাও 1 কেজি, যেহেতু দুটোর ওজন সমান না, সেক্ষেত্রে কিন্তু স্থির অবস্থার যে ঘর্ষণ বল সেটা আলটিমেটলি সমান হবে। যেহেতু ওজন সমান, মানে দুটোর ভর সমান, সেই জন্য স্থির অবস্থার যে ঘর্ষণ বল সেটা সমান হবে। কিন্তু আমি যদি ধরো একটা এরকম সমান জিনিস নিচ্ছি না, ধরো এরকম একটা তল নিয়েছি, এর ওপর এরকম একটা লম্বা কিছু রেখেছি, এগুলো কিছু নয়, এমনি আলাদা একটা বলছি, সেক্ষেত্রে কি হবে, এই বস্তুটার এইখানে কি হবে, এইটা হলো ঘর্ষণ তল, তাহলে এই অংশটা ছোট, তাই এর ঘর্ষণও কম হবে। এবার যেটার স্পর্শতলের ক্ষেত্রফল বেশি, সেক্ষেত্রে ঘর্ষণও বেশি হচ্ছে, বুঝতে পারলাম। এবার এই যে ঘর্ষণ, এই যে লম্বা করে রাখা জিনিসের ক্ষেত্রে এই যে উচ্চতাটাও একটা নির্ভর করে। কিভাবে নির্ভর করে, ধরো এর যে গোটা ভরটা সেটা কোথায় পড়ছে, নিচে পড়ছে। এই নিচের মেঝেটাও কিন্তু ওকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যেটাই দিক, মানে মোট কথা এখানে ক্রিয়া আর প্রতিক্রিয়া বল চলছে। এই ক্রিয়া আর প্রতিক্রিয়া বলটা যত বেশি হবে, সেক্ষেত্রে এই যে সমান্তরালের ঘর্ষণটাও তত বেশি হবে, বুঝতে পারলে। উল্লম্ব কোনো জিনিসের ক্ষেত্রে, মানে লম্বা করে রাখা জিনিসের ক্ষেত্রে, উল্লম্ব বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া বল বেশি হলে এই যে দুটো স্পর্শতলের সমান্তরালের যে স্থির অবস্থার ঘর্ষণ বল, স্পর্শতলের সমান্তরালে স্থির অবস্থার ঘর্ষণ বল বেশি হবে। ঠিক আছে, মানে যত এই যে উচ্চতা বেশি হলে ক্রিয়া বলও বেশি, প্রতিক্রিয়া বলও বেশি, তার ফলে এইখানে যে তোমার ঘর্ষণ হচ্ছে আলটিমেটলি সেই স্থির অবস্থার ঘর্ষণ সেটাও বেশি হচ্ছে। শুধু ঘর্ষণ বল বলছি না, স্থির অবস্থার ঘর্ষণ বল সেটাও কিন্তু বেশি হবে। তাহলে যদি এমনি স্পর্শতলের সাথে ঘর্ষণ বলের সম্পর্ক দেয়, সেক্ষেত্রে এটা লিখবে, স্পর্শতলের ক্ষেত্রফল বেশি হলে ঘর্ষণ বল বেশি হবে, কিন্তু স্থির অবস্থার ঘর্ষণের ক্ষেত্রে কিন্তু এইটা। এবার দেখো এই দুটো ক্ষেত্রেই এই যে স্থির অবস্থার ঘর্ষণ বল সমান হচ্ছে, কেন, কারণ বস্তুর এটা সমান, মানে বস্তুর ভরটা সমান আছে। এবার বস্তুটাকে এরম রাখা হয়েছে বা বস্তুটাকে লম্বা করে রাখা হয়েছে, এইরকমভাবে যখন রাখা হয়েছে, খেয়াল করে দেখো এই যে দুটো তলের মধ্যে যে মানে তোমার যেটা বলছে হলো ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল বেশি, তাহলে এক্ষেত্রে এই অংশটার জন্য এই যে ক্ষেত্রফল এক্ষেত্রে কি বেশি। শুধু ক্ষেত্রফল বললে কিন্তু হবে না, স্পর্শতলের ক্ষেত্রফল পুরোটা বলতে হবে, আমি শর্টে লিখছি। ক্ষেত্রফল বেশি, তাই কি বেশি হলো এক্ষেত্রে ঘর্ষণ বল বেশি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে উচ্চতাটা যদি নিই, দেখো এর উচ্চতাটা কিন্তু এর থেকে কম, তাহলে এক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া বল কম, তাই এক্ষেত্রে ঘর্ষণ বল কম। তাহলে এক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া বল কি কম, তাই ঘর্ষণ বল কম। তাহলে এই দুটো জিনিস মিলে গিয়ে আলটিমেটলি এর যা ঘর্ষণ হচ্ছে সেটাও এর সাথে সমান। দেখো সেটা কিভাবে, তাহলে এর ক্ষেত্রফল বেশি, এখানে ঘর্ষণ বেশি, আবার উচ্চতার দিক থেকে দেখলে এর ক্রিয়া প্রতিক্রিয়া বলটা কম, তাই ঘর্ষণ বলও কম, মানে স্থির অবস্থার ঘর্ষণ কম, তাই স্থির অবস্থার ঘর্ষণ কম। এক্ষেত্রে এই অংশটায় ক্ষেত্রফল কি কম, তাই কি কম, তাই তোমার ঘর্ষণ বল কম। আবার এর উচ্চতাটা দেখো বেশি, মানে এরমভাবে রাখা ছিল, এটা তোমার দৈর্ঘ্য বরাবর, এরপর প্রস্থ বরাবর, মানে দৈর্ঘ্য রাখা ছিল, এটা প্রস্থটার ওপর রাখা হয়েছে, তাহলে এক্ষেত্রে
তোমার ক্রিয়া প্রতিক্রিয়া বল কত, এটা বেশি লম্বা তাই এর ক্রিয়া বলও বেশি, প্রতিক্রিয়া বলও বেশি। ক্রিয়া প্রতিক্রিয়া বল কি বেশি, তাই ঘর্ষণ, যেটা স্থির অবস্থার ঘর্ষণ, বল বেশি। দেখো এটাতেও একটা ঘর্ষণ বল দিক থেকে একটা বেশি একটা কম, দুটো মিলে যেটা হয়েছে এক্ষেত্রেও ঘর্ষণ বল কম ক্ষেত্রফলের দিক থেকে, আবার ক্রিয়া প্রতিক্রিয়া বলের দিক থেকে ঘর্ষণ বল বেশি। এই দুটো মিলে আবার এটারও যা ভ্যালু হলো এটারও যা ভ্যালু হলো, দুটো আলটিমেটলি সেম, যেহেতু বস্তুটার ভর সমান সেই জন্য। কিন্তু যখন বস্তুটার ভর সমান নয় সেক্ষেত্রে কি হয়ে যায়, এই জিনিসটা স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।